নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, মতামত জানিয়েছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ পড়ে শোনাব সমরেশ বসুর গল্প সফল অসফল। কি করছো গো জামাইবাবু? হিমাদ্রি চোখ তুলে তাকাবার আগেই একজন তার পায়ের ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ল। কম করে 2-3 বার দু পায়ে হাত বুলিয়ে সে যখন মাথা তুলল, হিমাদ্রি তাকে চিনে উঠতে পারল না। কিন্তু জামাইবাবু সম্বোধনটা যেন কোন এক দূরকালের কৌতুকে ঠাসা খুশির দিনের স্মৃতি নিয়ে এলো মনে। সে তাকিয়ে দেখল মুখের তুলনায় বড় একজোড়া মোটা কালো গোঁফ। গোঁফের ফাঁকে তাম্বুল চর্চিত দাঁতে হাসির ঝিলিক। ফর্সা নয়, মাজা মাজা গায়ের রং। চোখ দুটি ডাগর, নাকটা একটু বসা। মাথার চুল সামনে ফনা তোলা উঁচু, বাকি পেছনে টেনে আঁচড়ানো। নস্যি রঙের ট্রাউজারের কোমরে গোজা নীল সাদা ডোরা একখানা শার্ট, আর কোমরের বেল্টে বিলিতি সিলভারের বাঘের মুখ ঝলকাচ্ছে। চেহারাটি শক্ত পোক্ত খাটো, বয়স ওই 24-25 মনে হয়। হিমাদ্রি হাসল, মনে হলো চিনি চিনি। আর এসা মরেছে, দাঁড়িয়ে দেখছো কি? পেন নাম করো, পেন নাম করো। এই আমার সেই জামাইবাবু। কালো মোটা গোঁফ জোড়ার ফাঁকে অবাক মুগ্ধ হাসি। হিমাদ্রি কিছু বুঝে ওঠার আগেই গরদের লাল পাড় শাড়ির আঁচল তার পায়ের কাছে লুটিয়ে পড়ল। সেই সঙ্গে একটু বা এসেন্সের গন্ধ। নত মাথার পেছনে খোঁপাটি বেশ বড়। সেও 2-3 পায়ে হাত বুলিয়ে কপালে ছোঁয়ালো। হাতের শাঁখা চুড়িতে ঝনাৎকার শোনা গেল। নত চোখ মুখখানি যখন তুলল, হিমাদ্রি দেখল ফর্সা টুকটুকে মেয়েটির কপালে মস্ত সিঁদুরের টিপ। মাথার মাঝখানে সিঁথিতে সিঁদুরের রেখা। ফর্সা মুখে বেশ শ্রী আছে। চোখ দুটি যেমন ডাগর, নাকটিও তেমনি সরু আর চোখা। বয়স বোধহয় 18-20 হবে। তার কম বা বেশি হলেও অবাক হবার কিছু নেই। হিমাদ্রি কোনো কালেই মেয়েদের বয়স বুঝে উঠতে পারে না। কোনো সন্দেহ নেই মেয়েটি নববধূ, আর হিমাদ্রি সেই কারণেই বিভ্রান্ত। চিনতে পারছো তো জামাইবাবু, নাকি গো? ছেলেটি হিমাদ্রির বাঁ পাশে খাটের ওপর গা ঘেঁষে বসল। মুখ তুলে দাঁড়িয়ে থাকা নববধূটির দিকে ভুরু কুঁচকে অবাক চোখে তাকালো। রীতিমতো হুকুম করল, আর ইসলাম মেরেছে, দাঁড়িয়ে রইলে কেন? যাও জামাইবাবুর পাশে বসো গে, যাও। অনেকবার শুনেছ তো আমার কাছে, জামাইবাবুর কথা শোনোনি? নববধূ হেসে ঘাড় কাত করল, অসংকোচে বসল হিমাদ্রির ডান পাশে। সম্ভবত তার পতি মহোদয় তখনও বলে চলেছে, তবে এই হলো সেই জামাইবাবু, কতদিনের কত কথা। কিন্তু সে হিমাদ্রির মুখের কাছে অনেকখানি ঝুঁকে পড়ে বলল, এ কি চেহারা করেছ গো জামাইবাবু? হ্যাঁ, মায়েরই চিনতে পারা যায় না। স্লাগ গাল দুটো কিরম চেপে গেছে। তোমার সে কার্তিকের মতো চেহারা, সে কোথায় গেল গো? বলতে বলতে আবার তার চোখ গেল নববধূর ওপর। বলল, ভেবো না বাজে কথা বলছি। এ জামাইবাবু সে জামাইবাবু নয়। ইস, কি চেহারা করেছ মায়েরই। সে তো অনায়াসে হিমাদ্রির গালে হাত দিল একবার। বলল, শুনেছিলুম বটে তুমি নানা রকম অসুখ বিসুখে ভুগছ, তা বলে এই রকম চেহারা তোমার। হিমাদ্রি অপরিচয়ের সংশয় হাসল, বলল, হ্যাঁ হ্যাঁ, ওই অসুখ বিসুখ বয়স এই মেরেছে। তুমি ওরম করে কথা বলছো কেন? সে কাঁধে হাত দিয়ে হিমাদ্রির গায়ে আস্তে ধাক্কা দিয়ে অবাক স্বরে বলল, তা তুমি আমাকে চিনতে পারছো তো, নাকি আন্দাজি হাসি দিয়ে মেরে যাচ্ছ?
ফাঁসি দিয়ে মেরে যাওয়া নতুন রকমের কথাই বটে। হিমাদ্রি অবশ্যই আন্দাজে একতরফা কথা শুনে যাচ্ছিল। এবার সরাসরি জিজ্ঞাসার মুখে পড়ে থমকে গোঁফজোড়া মুখের দিকে আবার ভালো করে তাকাতে হলো তাকে। হিমাদ্রি কি চিনতে পারছে? জাইবাবু সম্বোধনই কি চেনার পক্ষে যথেষ্ট নয়? ওই সম্বোধন তো একজনই করত, কিন্তু সে তো ছিল অতিশয় ক্ষুদ্র এক ব্রাহ্মণ বালক, সেলাই আর তাপ্পি মারা হাফ প্যান্ট পরা, গায়ে থাকতো বুক খোলা একটা জীর্ণ জামা, গলার স্বর ছিল কিশোরী বালিকার মতো কোমল, চেহারাও অনেকটা সেই রকমই ছিল, ছোট খাটো রোগা ডাগর দুটো চোখ। বয়স তখন কত ছিল? 10-12। কলকাতা থেকে 25 মাইল দূরের শিল্পাঞ্চলে পথে ঘাটে বাজারে দোকানে সেই বালক হিমাদ্রির হাত ধরে কোমর জড়িয়ে ঘুরে বেড়াতো, আর ছোট শহরের অসংখ্য অদ্ভুত মানুষের অবাক করা সব গল্প শোনাতো। বলা বাহুল্য, সে তার বয়সের তুলনায় যথেষ্ট বড় আর অভিজ্ঞ ছিল, কিন্তু কোনো বিষয়ে তার কৌতূহল আর জিজ্ঞাসার অন্ত ছিল না। হিমাদ্রি তার বাঁ পাশে বসা যুবার চোখের দিকে তাকালো। মনে হলো সেই বালকের চোখ, আর জাঁইবাবু ছিল তারই সম্বোধনের বিশেষত্ব। হিমাদ্রি সংশয় হাসল, বলল, পটলা? আই বাস, আবার জিজ্ঞেস করছো? পটলার চোখ জোড়া কপালে উঠল। তুমি সেই পটলাকে চিনতেই পারোনি? কি জাইবু, চেহারাটার সঙ্গে নজরটাও হারিয়েছ নাকি? আমার ভালো নামটা মনে আছে তোমার? হিমাদ্রি নিশ্চিত আর নিশ্চিন্ত হয়ে হাসল, বলল, আমি তো বলতাম মাস্টার দিব্যকান্ত চ্যাটার্জি। এই তো বাবা, সব মনে আছে দেখছি। পটলা ভ্রুক্ষেপ না করে হিমাদ্রির গলা জড়িয়ে ধরল, বলল, স্যার তাই কখনো হয়? তুমি আমাকে চিনতে পারবে না। বাইরে থেকে হিমাদ্রি রীতিমতো রাশভারী লোক, বাড়ির সে কর্তা ব্যক্তি, তার গলা জড়িয়ে ধরে কথা বলা খুব সামান্য কথা না। কিন্তু মুখে তার জিজ্ঞাসু কৌতুকের হাসি। বলল, কতকাল পরে দেখা বল দেখি। যা একজোড়া গোঁফ রেখেছিস, আর এই পোশাক আশাক চেহারা দেখে পটলাকে কি আর চেনার জো আছে রে? সেটা অবশ্য মিথ্যে বলনি। পটলা গর্বিত হেসে কথাটা অনুমোদন করল। সে পটলা আর নেই, এখন চাকরি বাকরি, আর এই যে এই। হিমাদ্রির ডান পাশে চোখের ইশারায় দেখালো, বলল, বুঝতে পারছো তো? তা কেমন, সেলেজটিকে পছন্দ হয়েছে তো? একবার ভালো করে দেখো দেখি। আরে তা তুমি মুখখানা নামাচ্ছ কেন? জাঁইবাবুকে ভালো করে একবার দেখতে দাও। পটলা বউকে রীতিমতো ধমক দিল। হিমাদ্রি বউকে একবার দেখে বলল, খুব সুন্দর হয়েছে রে। কবে বিয়ে করলি? এই তো 2 মাস ছেড়ে 3 মাসে পড়ল। পটলা চোখের তারা ঘুরিয়ে হাসল, বলল, অবশ্য বিয়ের আগে থেকে ওই মুখ শোকাশুকি ছিল, আস নাই বুঝলে। ও তো ওসব তো তুমি ভালোই জানো, কিন্তু ভালো বাড়ির মেয়ে বুঝলে জামাইবু, ওর বাপের বাড়িতে দুর্গা পুজো হয়। পটলা এত দ্রুত প্রসঙ্গ বদলালো যে বউ প্রাক বিবাহ প্রেমের কথায় লজ্জা পাবার অবকাশ পেল না। হিমাদ্রি মাথা ঝাঁকিয়ে হেসে বলল, তোর কথা শুনে বেশ লাগছে পটলা। তা কোথায় চাকরি করছিস? চাকরি করছি ওই মিলিটারি আর্মস ডিপার্টমেন্টে। পটলা হেসে খোশ মেজাজে বলল। একটু থেমে তারপর বলল, বাবা ছিল ওই মিলিটারি ভেহিকেলে। আমার বাবা ওসব গাড়ি টাড়ি পোষায় না, বন্দুক পিস্তল এসব নিয়ে আমার কারবার। আর আমার নাম হলো গে পটলা চাটুজ্জে। প্রথম চাকরিতে ঢুকে বাবার রিটায়ার করার আগের চেয়েও মাইনে বেশি, বুঝলে জাঁইবাবু। এলএম চাই, এলএম। এখন স্লা কত কর্নেল মেজর ক্যাপ্টেন। আমার দোস্ত মস্ত একখানা কোয়ার্টার পেয়েছি। তোমার এই শোবার ঘরের মতো দুখানা ঘর আছে, খাবার ঘর আর রান্নাঘর আলাদা, আর বাগান। মায়েরি জাঁইবু, তুমি স্লা কবি মানুষ, বাগান দেখলে তোমার মেজাজ তর হয়ে যাবে নয় কি? হ্যাঁ, বউকে সাক্ষী মানল পটলা। লজ্জাবতী নববধূটি
নত মাথা ঝাঁকালো। হিমাদ্রি ভাবছিল, বালক পটলা এত বেশি শালা ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতো না। ওর বাচনভঙ্গি অনেক বদলেছে, কিন্তু ওর চাকরি, বিবাহ, এই সাফল্যগুলোর মধ্যেও প্রাণটা রয়েছে অবিনাশী। ভেতরের মানুষটাও আছে খাঁটি আর তাজা। ও যদি হিমাদ্রির কাছে সাফল্যগুলোর কথা বলতে সংকোচ করত, তাহলে বুঝতে হতো ওর বিনীত বৈষয়িক মনটা সংসার বিষয় অতিমাত্রায় সজাগ হয়েছে। একজন যুবকের জীবনে সেটা কোনো অপরাধ নয়। অতিমাত্রা কিছুই ভালো নয়, বিনয় আর বিষয়ও নয়। ও যে অনায়াসে সেই অতীতের বালকের মতো হিমাদ্রির গলা জড়িয়ে ধরতে পেরেছে, তাতেই ওর প্রাণের অকপট পরিচয় মিলেছে। এসলা জামাইবাবু, তোমাকে একটা আসল খবরই বলতে ভুলে গেছি। পটলা যেন খাটের ওপর লাফিয়ে উঠে বসল, কিন্তু মুহূর্তেই আবার ম্রিয়মান। কি বলবো বলো দেখি, চেহারাটা এত খারাপ করেছো, মনটা বড় ছট মারছে। তবু বলি, না বলেই বা থাকবো কি করে আমি। আমি আবার সালা একটা গানের স্কুলও করেছি। গানের স্কুল করেছে পটলা? এবার আমারই চোখ কপালে তুলে মাইরি বলতে ইচ্ছা করলো। বিষম খেয়ে বললাম, তাই নাকি? তা কি গানের স্কুল করলি তুই? কেন, রবীন্দ্র আর নজরুল? পটলার বিস্ফারিত গোঁফে অকপট হাসি ফুটল। বলল, ভেবো না জামাইবাবু, বর্দির কাছে যা শিখেছিলাম বেবাক ভুলে মরে দিয়েছি, এ কথা ভেবো না। পটলা সে জিনিস নয়। পটলার বর্দি হিমাদ্রির প্রয়াত স্ত্রী দুর্গা। দুর্গা তার নিজের ভাই বোনদের বর্দি ছিল। সেই হিসেবে সম্পর্কিত ভাই পটলারও সে বর্দি ছিল। সংসারী গোছানো গিন্নি দুর্গা মনে প্রাণে একজন শিল্পী ছিল। গানে তার অসাধারণ দখল ছিল। সে তার বাড়িতে একটি গানের স্কুল করেছিল। ছোট এই শিল্প শহরে ছাত্রছাত্রীও কিছু কম ছিল না তার স্কুলে। কলকাতার অনেক খ্যাতনামা গায়ক গায়িকার সমাবেশ হয়েছে এই বাড়িতে। দুর্গা তার সম্পর্কিত ভাই পটলাকে বিশেষ স্নেহ করত। শৈশব থেকেই পটলার জীবনটা দুর্ভাগ্যের মধ্যে কেটেছিল। বাবা কাজের জন্য থাকতো বাড়ি ছেড়ে দূরে, সেই পানাগড়ে। ভাই বোন ছিল অনেকগুলো, সংসারে নিত্য অভাব। তার উপরে সম্পন্ন জ্যাঠা খুড়োর ব্যবহার ছিল অপমানকর। দুর্গা পটলাকে নিজের কাছে টেনে নিয়েছিল, নিজের সন্তানের মতো। সেই সূত্রেই হিমাদ্রি পটলার জামাইবাবু। সম্পর্কিত এই শ্যালকটি তাঁর জামাইবাবুর প্রাণে একটি স্নেহের জায়গা করে নিয়েছিল। গানের স্কুলেও পটলা একজন ছাত্র ছিল। লেখাপড়া শেখা ওর ভাগ্যে বেশি ছিল না, আর গানে কতটা মনোযোগী ছাত্র ছিল হিমাদ্রির তেমন কোনো ধারণা ছিল না। তবে ও যে বর্দির গানের ক্লাসের একজন নিয়মিত ছাত্র ছিল, সেটা অবশ্য চোখে পড়ত হিমাদ্রির। হিমাদ্রির চোখে সংশয়ের হাসি ফুটল। জিজ্ঞেস করল, তা গান কি তুই শেখাস? নয়তো। আমি শেখাবো না তো কে শেখাবে? পটলার অবাক হাসির ঝলকে যেন একটা গর্বিত ঘোষণা বেজে উঠল। বলল, তা তুমি কি ভাবছো বলো তো জামাইবাবু, আমি আলাদা মাস্টার রেখে গান শেখাই? তাহলে আর আমি আছি কি করতে? বর্দির কাছে শেখা বাবা চারটিখানি কথা নয়। সুরের একটু ইদিক উদিক হবার উপায় নেই, আর তাল স্লা একটু ভুল হলে বর্দি কিরকম চোখ পাকিয়ে তাকাতো, আর সবাইকে আলাদা আলাদা করে টেস্ট করতো। তাল ঠিক না থাকলে গান বরবাদ। বর্দি সেটি খুব ভালো করে শিখিয়েছিল, বুঝলে জামাইবাবু। তবে আমার গানের স্কুলে আমি তবলা বাজাইনি, তবলার মাস্টার আলাদা করে রেখেছি, ওই যেমন বর্দি রেখেছিল। হিমাদ্রির মনে যত বিস্ময় ততই সংশয়। পটলার সাফল্য যে সঙ্গীতে ছড়িয়েছে কথাটা বিশ্বাস করা কঠিন। হিমাদ্রি মনে মনে হেসে চুপ করে থাকতে পারত, কিন্তু পারল না। আবার হেসে জিজ্ঞেস করলো, তা কি গান শেখাস তুই? ওই দেখো। পটলা হেসে উঠল। বললুম না, রবীন্দ্র আর নজরুল সঙ্গীত। আচ্ছা, তুমি আমার গান অবশ্য শোনোনি, তা শুনবে নাকি একখানা নমুনা? শোনো তাহলে, তোমাকে একখানা রবীন্দ্রসঙ্গীত শোনাই।
ও একবার ওর লজ্জাবতী নতমুখী বউটির দিকে দেখে নিল, তারপর সত্যি গান ধরল। ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো। কেবল গানটাই গাইল না, দু হাতে রীতিমতো নির্ভুল তাল দিয়ে গাইল। হিমাদ্রি খুশি আর অবাক হলো। পটলার গানের গলা বেশ ভালো, কিন্তু পটলার মতো ছেলেও লজ্জা পেয়ে হেসে বলল, গলাটা একটু হেরে হয়ে গেছে বুঝলে জামাইবাবু, ওই জেনে শুনে বিষ করেছি পান, তোমাকে আর কি লুকোবো, সিগারেট টিগারেট ধরেছি তো স্লা, ওতে গলা খারাপ হয়ে যায়। তা গানটা কেমন শুনলে বলো দেখি। হিমাদ্রি খুশির হাসি হেসে বলল, ভালোই তো গাইলি রে, গলাও তোর তেমন হেঁড়ে হয়ে যায়নি। তাহলে আরেকটা গান শুনবে? বেশি নয়, আর একখানা। পটলা তর্জনী তুলে দেখালো, বর্দির মতো গান একদম, নজরুলের গজল। নজরুলের গজল? তাও পটলার আয়ত্তে? হিমাদ্রির মনে একটা ধন্দ দেখা দিল। পটলা থামতে জানে তো, কিন্তু না জানলে থামিয়ে দিতেই বা কতক্ষণ। সে ঘাড় ঝাঁকিয়ে হেসে বলল, গা তাহলে, কিন্তু তবলা ছাড়া গজল গাইবি কেমন করে? তবলা আমার হাতে আছে। পটলা ঘাড়ে গলায় ঝাঁকুনি দিয়ে চোখ ঘুরিয়ে তুড়ি মেরে শব্দ করল, বলল, তালের জন্য ভেবো না। তারপর পাশে বউয়ের দিকে তাকিয়ে বলল, ধরবে নাকি ওই সেই গানটা গো, আজ ভোরে মোর ঘুম ভাঙালে অচেনা সই কোন অতিথি। লজ্জাবতী বউটির মাথায় ঘোমটা ছিল না, কিন্তু তাড়াতাড়ি মাথা নেড়ে সলজ্জ হেসে একবার পটলার দিকে তাকালো। পটলা বড়া ভয়ের ভঙ্গিতে হাত তুলে বলল, বুঝেছি, জামাইবাবুর সামনে লজ্জা পাচ্ছ। মুখ তুলে তাকালো হিমাদ্রির দিকে পটলা। পটলার চোখের হাসি আর কৌতুকের বান ডাকলো, বলল, বুঝলে জামাইবু, ও আমার ছাত্রী, আমার বাবা ওসব ছাড়াছাড়ি নেই, গান তোমাকে শিখতে হবে। আজ যদি বর্দি থাকতো। ওর চোখে অন্যমনস্কতা নেমে এলো, মুখে ছায়া ঘনালো। হিমাদ্রি গলা খাকারি দিয়ে বলল, গানটা গা। হ্যাঁ। পটলা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, তারপর গুনগুন করে সুর ভেজে গান ধরল। হিমাদ্রি নির্বাক বিস্ময়ে পটলার গজল শুনল। সে নিজে সঙ্গীতজ্ঞ নয়, কিন্তু মোটামুটি একটা ধারণা তার আছে। পটলা ঠিক সময় তুড়ির তালে গান গাইল। দুর্গার গজল গানের কথা মনে পড়ে গেল। এক মুহূর্তের জন্য একটু অন্যমনস্ক হলো। পটলা একটু মিথ্যে বলেনি। তবু হিমাদ্রি জিজ্ঞেস করল, তুই কি স্বরলিপি তুলতে শিখেছিস? না জামাইবাবু, মিছে বলবো কেন, ওইটি আমার শেখা হয়নি। পটলা অকপট স্বীকারোক্তি করল। কিন্তু গানের সুরে আর তালে আমার ভুল পাবে না। ওই বর্দি যেমনটি শিখিয়েছিল আমি ঠিক তেমনটি শেখাই। খালি ওইটি, মানে ওই স্বরলিপিখানা বাদ। সালা বড় খটমট জিনিস। তবে ভুল তো গাইনে, আর হারমোনিয়াম বাজাতে পারি, গান শুনলেই তুলে নিতে পারি। গান আমার খারাপ, বুঝলে জামাইবাবু? সেটা মানতেই হবে। হিমাদ্রি মনে মনে মাথা ঝাঁকালো। পটলার শ্রুতি আর স্মৃতিশক্তি ভালো, ওর জীবনে সবই বড় সাফল্য। সেই পটলা, হতদরিদ্র, দুর্গত, দুর্ভাগা, দুর্গার আশ্রয় আর স্নেহ না পেলে কি হতো কে জানে। ওর বাবা পানাগড় থেকে আসতেন, ভাই বোনের সংখ্যাও ছিল গুচ্ছখানেক, কিছু পচে হেঁচে মরেছে। তারপরে ওর মা মারা যাবার পর বাবা ওদের পানাগড়ে নিয়ে এসেছিলেন। হিমাদ্রির মনে আছে পটলার উপরে ছিল এক বোন, আর সব ভাই বোনই ছিল ওর ছোট। ওর দিদি চন্দনাও দুর্গার স্নেহ থেকে বঞ্চিত ছিল না, আসতো প্রায়ই, থাকতো মাঝে মধ্যে। চন্দনা দেখতে শুনতে খুব ভালো ছিল, ফর্সা, ডাগর চোখ, টিকলো নাক। হিমাদ্রি জিজ্ঞেস করলো, তা ভবেন কাকা এখন কোথায় রে? বাবা কোথায় আবার, আমার কাছেই আছে। পটলা হেসে বলল, 10 বছর হলো রিটায়ার করেছে, আর আমাদের বাঁচিয়ে রাখতে প্রভিডেন্ট ফান্ডের ভাড়ার পুটো হয়ে গেছিল। তবে পেনশন কিছু পায় বুঝলে। বাবা এখন মজাসে আছে। আমি বলি থাকুক, সারাটা জীবন তো দুঃখ কষ্ট করেছে, কি বলো জামাইবাবু? এখানকার বাড়ির অংশ নিয়ে জ্যাটা খুব ঝামেলা করছে, তা দরকার হলে করবো একখানা মামলা। বাবার খুব ইচ্ছে বাপ পিতে মোর ভিটে এসে বাকি জীবনখানা কাটাবে। হিমাদ্রি মাথা ঝাঁকিয়ে বলল, তা সে তো উচিত কথাই বলেছেন রে,
চন্দনার খবর কি? এতদিনে বিয়ে টিয়ে নিশ্চয়। জামাইবাবু, ওর কথা বলো না। পটলার মুখ রীতিমতো শক্ত হয়ে উঠল, যেন খাড়া হয়ে উঠল গোঁফ জোড়া। বউয়ের দিকে একবার তাকালো পটলা, গম্ভীরা রাগী স্বরে বলল, ওর কথা আমরা কিছু জানি নে জামাইবাবু, জানতেও চাইনি, ওর কথা বাদ দাও। হিমাদ্রির ভ্রুকুটি কপালে জিজ্ঞাসু চিন্তার রেখা ফুটল। পটলার মুখ দেখে আর কথা শুনে বুঝল চন্দনার বিষয়ে এরপরে আর কিছু জিজ্ঞেস করা যায় না। সে দেখল পটলার নববধূটির মুখও গম্ভীর আর শক্ত। বড় ননদের বিষয়ে সে স্বামীর মতোই বিমুখ আর ক্রুদ্ধ। হিমাদ্রির চোখের সামনে ভেসে উঠল ফ্রক পরা রোগা রোগা ফর্সা একটা মেয়ে, নিত্য অনটন আর ক্ষুধায় যার চোখের কোল বসা। তেলের অভাবে এক মাথা চুলের রং পাংশু হয়ে উঠেছে, দেখলে বোঝা যেত না ওর শরীরে খুব ধীরে ধীরে বয়স বাড়ছে। তখনই চন্দনাকে নিয়ে পাড়ায় শান্তি ছিল না, কিন্তু চন্দনা ছিল ভারী মিষ্টি আর শান্ত মেয়ে। শত দুঃখেও মুখের হাসিটি ছিল ভারী সুন্দর। সেই চন্দনা এমন কি করেছে যে পটলা তার নাম পর্যন্ত মুখে আনতে চায় না? হিমাদ্রির মনে হলো চন্দনা কেবল একটি ক্ষত নয়, একটি অগ্নিস্তূপ বটে। অতএব তার বিষয় আর কোনো কথা জিজ্ঞেস করা যায় না। চন্দনার নাম উচ্চারণেই এতক্ষণের গান হাসি খুশির পরিবেশ ক্ষুব্ধ স্তব্ধতায় থমথমিয়ে উঠল। সংসারের কোথায় যে কি অন্ধকার ছায়াপাত করে থাকে বোঝা যায় না। হিমাদ্রি উদ্গত নিঃশ্বাস চেপে জিজ্ঞেস করল, তা তোর আর সব ভাই বোনদের খবর কি বল? আমার পরের বোন বন্দনার বিয়ে দিয়ে দিয়েছি। পটলা আবার স্বাভাবিক হবার চেষ্টা করল। খারাপ বিয়ে দিইনি বুঝলে জামাইবাবু, ছেলে দুর্গাপুরে সরকারি বাসের ড্রাইভার, নগদ খুব কম নিয়েছে। বলতে গেলে ওই রকম ছেলে কিছুই নেয়নি। বাড়ি মেদিনীপুর, অবস্থা বেশ ভালো। বন্দনার পরের ভাই বেজা, ওই আসছে বছর স্কুল ফাইনাল দেবে। সবচেয়ে ছোট বোন কুলপি, সেও তো স্কুলেই পড়ছে। বুঝলে জামাইবাবু, ওরা যদ্দূর খুশি লেখাপড়া করতে চায় আমি করাবো। বলে দিয়েছি, তোরা মন দিয়ে লেখাপড়া কর, খরচের জন্য ভাবিস নে। কি বলো জামাইবাবু, ঠিক বলিনি? হিমাদ্রি হেসে মাথা জাকিয়ে বলল, খুব ঠিক করেছিস, শুনে খুব ভালো লাগছে। তা হিমাদ্রির ঠোঁটে ও চোখে সকৌতুক জিজ্ঞাসু হাসি ঝিলিক দিল। তারপর বলল, তুই তোর বিয়েতে নগদ কত নিয়েছিস? 1 পয়সাও না? পটলার গোঁফ চোরা আর নাকের পাটা ফুলে উঠল। আমার কাছে ওসব পাবে না বা, আমার হলো গে ভালোবাসার বে, ওই তোমার আর বড়দিন মতনই। জানি জানি তুমি 1 পয়সাও পণ নাওনি, ও ব্যাপারে আমি শালা তোমার ছেলা। বাবা একটু গাঁইগুই করছিল বটে, কিন্তু আমার নামও দিব্যকান্তি চাটুর্যে, সব পণ টন চলবে না বাবা। হিমাদ্রি ডান দিকে বুক ফিরিয়ে দেখল পটলার বউয়ের নত ফর্সা মুখখানি লাল টুকটুকে হয়ে উঠেছে, সলজ্জ হাসি চাপতে পারছে না। হিমাদ্রি ভাবল, পটলা ওর জীবনে সব দিক থেকেই সফল। ভালোবাসার বিয়েতে পণ নেয়নি, মনে হচ্ছে সেটা ওর আত্মসম্মান বোধ বটে। হিমাদ্রি একটু বিমর্ষ বোধ করল। পটলার জীবনের সাফল্যে একটা জায়গাতেই কেবল অন্ধকার জমাট বেঁধে আছে। চন্দনাই ওর জীবনে একমাত্র অসাফল্য, ওর ক্রোধ, বিতৃষ্ণা, সম্ভবত দুঃখ আর যন্ত্রণাও। কি গো? পটলা ঝুঁকে পড়ে বউর দিকে তাকালো। তুমি যে জামাইবাবুকে একটাও কথা বলছো না, একবার আমাদের বাড়িতে আসতে বলো। কিরকম বউ তুমি মায়েরি? বউ তার সলজ্জ রাঙা মুখখানি তুলে হিমাদ্রির দিকে তাকালো, কিন্তু তাকিয়ে থাকতে পারল না। মুখ নামিয়ে বলল, জামাইবাবু আমাদের সঙ্গে চলুন না। হিমাদ্রি ভাবল, বউটির কথা বেশ সুন্দর, কিন্তু পটলার চেয়ে এক কাটি সরেস, বলে কিনা চলুন। এত তাড়াতাড়ি কি আর যাওয়া যায়? এই মরেছে, জামাইবাবু আমাদের সঙ্গে যাবে কি গো? পটলা চোখ গোল করে হাসল। জামাইবাবু কি আর আমাদের মতো ওই রেলগাড়ি ঠেঙিয়ে যাবে নাকি? জামাইবাবু যাবে তার নিজের গাড়িতে চেপে। হিমাদ্রি কুণ্ঠিত হেসে বলল, গাড়ি নিয়ে যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়া অনেক ভালো। রাস্তাঘাট ভালো নয়, সময় লাগে অনেক বেশি। আরে না না, তুমি তোমার গাড়িতেই যাবে। পটলা হিমাদ্রির গায়ে ঘেঁষে এলো।
আমার জামাইবাবু রেলে যাবে না, ওসব বুঝকেমি ছাড়ো দেখি, কবে আসছো বলো। বুঝকেমিটা আবার কি? হিমাদ্রির বোঝার উপায় নেই। সে হেসে বলল, সেটা এখনই কি করে বলি বল, কাজকর্ম কত রয়েছে, ইচ্ছে করলেই তো আর যখন যেখানে খুশি যেতে পারি নে। তা বললে হবে না জামাইবাবু। পটলা সেই ওর ছেলেবেলার মতো হিমাদ্রির হাত টেনে ধরে বায়না করল, বলল, একবার দেখে আসবে না তোমার শালা পটলা কিরকম সংসার করছে? পটলা উপযুক্ত কথাই বলেছে। হিমাদ্রি হেসে বলল, যাব রে, সরস্বতী পুজোর পর আমাকে একবার বীরভূম যেতে হবে, যাওয়ার সময় তোর ওখানে যাব। মায়েরি জামাইবাবু, তোমার মতো ভালো ছেলে হয় না। পটলা খুশিতে ওর পিতৃতুল্য হিমাদ্রির গলা জড়িয়ে ধরল, বলল, এ হলো আমার জামাইবাবুর কথা। কি গো, তুমি যে কিছুই বলছো না। ও বউয়ের দিকে তাকালো। বউ হিমাদ্রির দিকে মুখ তুলে তাকালো। ডাগর কালো চোখ দুটিতে খুশি আর কৃতজ্ঞতার হাসি। বলল, পথ চেয়ে বসে থাকব। হিমাদ্রি তার বীরভূম যাত্রার দিনটা রবিবার বেছে নিয়েছিল। তার কলকাতার আস্তানা থেকে বেরোলো ভোর 6টায়। উদ্দেশ্য পানাগড়ে পটলার কোয়ার্টারে গিয়ে যাতে ওর দেখা পাওয়া যায়। কোয়ার্টারের নম্বর আর রাস্তার নিশানা দেওয়া ছিল, খুঁজে পেতে অসুবিধে হলো না। 9:15 সময় পটলার কোয়ার্টারের সামনে হিমাদ্রির গাড়ি দাঁড়ালো। ড্রাইভার হর্ন দেবার আগেই সে বারণ করল, বলল, হর্ন দিও না, আমি গাড়ি থেকে নেমে দেখছি। হিমাদ্রি গাড়ি থেকে নামল। সাদার গায়ে এক জায়গায় হলুদ বর্ডার কোয়ার্টারের নম্বর দেখে মিলিয়ে নিল। নম্বর ঠিক আছে। নিচু পাঁচিল ঘেরা বাগান আর একতলা কোয়ার্টার। পটলা ঠিকই বলেছিল, বাগানটা বেশ বড়। আম, কাঁঠাল, পেয়ারা আর বেল গাছের মধ্যে একখানা নারকোল গাছ মাথা তুলে ঝুঁকে পড়েছে। শিমুল গাছটা যেন রক্তের ছটায় ফেটে পড়ছে। আশেপাশে শিমুল পলাশ মেশা কিছু চোখে পড়ছে। আরও কিছু কোয়ার্টার রয়েছে অবশ্য, কিন্তু সবই একটু দূরে দূরে, যে যার মতো এক টেরেতে নিরালায় আছে। কোয়ার্টারের কোনো গেট নেই। পাঁচিলের গায়ে একটা ছোট দরজা। হিমাদ্রি দরজার কাছে গিয়ে দাঁড়ালো। হলুদ রঙের দরজা, চৌকাঠের গায়ে কোথাও কলিং বেলের বোতাম নেই। অগত্যা হিমাদ্রি দরজার কড়া ধরে নাড়া দিল, দিয়ে সন্দেহ হলো শব্দটা বাড়ির ভেতরে পৌঁছলো কিনা। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এবার একটু জোরে কড়া নাড়ল। ভেতরে কুকুর ডেকে উঠল খেউ খেউ শব্দে। সেই শব্দ ছুটে এলো দরজার কাছে। ভেতর থেকে একজন পুরুষের গলা ভেসে এলো, কে? কিন্তু এ তো পটলার গলা নয়। চিৎকার করে নাম বলতে হবে নাকি, না হলে দরজা খুলবে না। ভাবতে ভাবতেই দরজা খুলল। মোটা কাচের চশমা চোখে এক ভদ্রলোক, পরনে ধুতি, গায়ে হাতাওয়ালা গেঞ্জি, মুখে 2-3 দিনের না কামানো গোঁফ দাড়ি। চোখের দৃষ্টি যেন একটু দিশেহারা। কুকুরটা তখনও ডাক থামায়নি। ভদ্রলোক দিশি কালো কুকুরটিকে ধমক দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কাকে চান? ডিকে, মানে ওই দিব্যকান্ত চ্যাটার্জি আছেন? হিমাদ্রি ঠোঁট টিপে হেসে জিজ্ঞেস করল। তার মনে আছে পটলা বলেছিল এখানে তাকে ডিকে চ্যাটার্জি বলেই লোকে জানে, কেউ কেউ দিব্যকান্ত চ্যাটার্জি। পটলা নামটা প্রায় কেউই জানে না। ডাকবার লোকও একজন, বাবা, আর একজনও নিশ্চয়ই ডাকতো চন্দনা, কিন্তু ওই দিকটা গাঢ় অন্ধকারে ঢাকা। ভদ্রলোক যেন কিঞ্চিত বিব্রত হয়ে বললেন, উনি তো এখনো ঘুমোচ্ছেন, তা আপনি কোথা থেকে আসছেন? কলকাতা। হিমাদ্রি মনে মনে খুব অবাক হলো। সকাল 9:15 পটলা ঘুমোচ্ছে, এমনটা সে প্রত্যাশা করেনি। অবশ্য আজ রোববার, ছুটির দিন, তা বলে এত বেলা অবধি ঘুম? ইতিমধ্যে একটি 12-13 বছরের ফ্রক পরা মেয়ে পাশে এসে দাঁড়িয়েছে। বোধহয় পটলার ছোট বোন কুলপি। সে অবাক অনুসন্ধিৎসু চোখে হিমাদ্রিকে দেখছে
দরজার বাইরে দাঁড়ানো গাড়ি। ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, আপনার নাম? আমার নাম হিমাদ্রি রায়। ভদ্রলোক তার মোটা চশমার কাঁচের ভেতর থেকে চোখ বড় করে তাকালেন। তারপর বললেন, হিমাদ্রি রায় মানে আমাদের। তার কথা শেষ হবার আগেই পটলার বউ এসে দাঁড়ালো দরজায়। হিমাদ্রিকে দেখেই সে বালিকার মতো উল্লাসে চিৎকার করে উঠল, জামাইবাবু, জামাইবাবু আপনি? জামাইবাবু? পটলার বউও তাহলে জামাইবাবু বলছে। চশমা চোখে ভদ্রলোক যে ভবেন কাকা বুঝতে বাকি ছিল না, কিন্তু বউ যে শ্বশুর বাড়িতে আছে তার বোঝার উপায় নেই। দরজার বাইরে এসে দুহাত বাড়িয়ে হিমাদ্রির দুহাত ধরল, টেনে ভেতরে নিয়ে চলল। বলল, বাবা আপনি চিনতে পারছেন না? এ আমাদের জামাইবাবু গো। পারছি বই কি। ভবেন কাকা ফোকলা দাঁতে হাসলেন। কতকাল দেখিনি তোমাকে। হিমাদ্রি ভবেন কাকাকে প্রণাম করল। পটলার বউও তাড়াতাড়ি হিমাদ্রিকে প্রণাম করল, কিন্তু এ প্রণাম নিতান্ত না করলেই নয় যেন। আসলে সে তখন হিমাদ্রিকে ঘরে টেনে নিয়ে চলেছে। কুলপি ইতিমধ্যে ছুটে কোথায় চলে গিয়েছিল। তারপরে লুঙ্গি পরা খালিগা পটলা চোখ মুছতে মুছতে ছুটে এলো। কোথায় জামাইবাবু, কোথায় গা? সত্যি তাহলে এলে? পটলা এসে হিমাদ্রিকে দু হাতে জড়িয়ে ধরল আর গান গেয়ে উঠল, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আচ্ছা তুমি যাও দেখিনি, বাসি চোখ মুখ ধুয়ে এসো। পটলার বউ মিষ্টি স্বরে আলতো করে মুখ ঝাপটা দিল। তারপর বলল, জামাইবাবুকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। পটলা হিমাদ্রিকে ছেড়ে বউয়ের দিকে তাকিয়ে গোঁফ ফুলিয়ে হেসে বলল, কার জামাইবাবু? খুব যে জামাইবাবু হচ্ছে। ঠিক আছে, ঘরে বসাও গে। আরে বেচা, কুলপি, তোরা কোথায় গেলি? জামাইবাবুকে পেন্নাম করলি নে? ও ঘরের বারান্দায় উঠে একদিকে যেতে যেতে মুখ ফিরিয়ে বলল, জামাইবাবুকে ঘরে নিয়ে বসাও, পাখা খুলে দাও, আমি এখনই আসছি। ভবেন কাকা বাইরে দাঁড়িয়ে রইলেন। বোঝা গেল অবাক হয়েছেন, খুশিও হয়েছেন। এখনো ফোঁকলা দাঁতে হেসে যাচ্ছেন, একটু একটু মাথা ঝাঁকাচ্ছেন। পটলার বউ হিমাদ্রিকে ঘরের মধ্যে নিয়ে গেল, বসালো একটা চেয়ারে, সুইচ টিপে পাখা খুলে দিল। বছর 16 বয়সের ব্রজ মানে বেজা আর ফ্রক পরা কুলপি এসে ঢিপ ঢিপ করে প্রণাম করল হিমাদ্রির পায়ে। হিমাদ্রি যে কোন দিক সামলাবে বুঝতে পারছে না, অথচ সকলের এই ব্যস্ত আন্তরিকতা ভারী ভালো লাগছে তার। বেজা আর কুলপিকে তার পক্ষে চেনা সম্ভব নয়, তবু সে ভাই বোনের মাথায় হাত ঠেকিয়ে বলল, বসো ব্রজ, কুলপি বসো। সে হেসে তাকালো পটলার বউর দিকে, তারপর বলল, বাড়ির গিন্নির নামটাই তো জানা হয়নি। পটলা এত কথা বলেছে যে বউয়ের নাম বলতেই ভুলে গেছে। আপনি এত জিজ্ঞেস করেননি। বউয়ের ফর্সা মুখে হাসির ছটায় ঝলক দিল, ডাগর চোখে কৌতুকের দুটি। বলল, আমার নাম বাসন্তী, সবাই বসু বলে ডাকে। তারপরেই ও ওর দেওর ননদের দিকে একবার দেখে নিয়ে গলা নামালো। বলল, জামাইবাবু আপনার শালাকে জিজ্ঞেস করবেন আজ ঘুম থেকে উঠতে এত বেলা কেন হলো। আমি যাই, আপনার চা করে নিয়ে আসি, তারপরে জলখাবার দেব। খেজে কার কথা শুনে হিমাদ্রি জলখাবার খেয়েই বেরিয়েছে। ঘন্টা দুয়েক সময় সে এখানকার জন্য বরাদ্দ করে রেখেছে, সিউড়িতে গিয়ে দুপুরের খাবার খাবে। সেই রকমই স্থির আছে। হিমাদ্রি দেখল বাসন্তীর কথা শুনে বেজার কুলপি মজা পেয়ে হাসছে। ভবেন কাকা ঘরে ঢুকলেন। হিমাদ্রি উঠে দাঁড়াতে যাচ্ছিল। বসো তুমি বসো। ভবেন কাকা হাত তুলে হিমাদ্রিকে নিরস্ত করলেন। তারপর কুলপির এগিয়ে দেওয়া জল চৌকিতে বসলেন। বললেন, পটলার মুখে যখন শুনলুম তুমি এখানে আসবে, সত্যি বলতে কি বিশ্বাস হয়নি। হিমাদ্রি বিনীত হেসে বলল, বিশ্বাস না করার কি আছে, আসবো না কেন। অবশ্য অনেক দিন আপনাদের কোনো খবরাখবর পাইনি। কাকিমা মারা যাওয়ার পটলারা সবাই চলে এসেছিল, সেই থেকে। হ্যাঁ, সেই থেকে আমাদের
অনেক ঝড়ঝাপটা গেছে। ভবেন কাকার চোখে অন্যমনস্কতা ফুটল। আমার তো সবই ছিল দেরিতে, বুঝলে কি না, ওই বিয়ে, ছেলে মেয়ে, দাদার ব্যবহারে বদলি নিয়ে এখানে চলে এসেছিল। সামান্য চাকরি, অল্প বেতন, টাকা যা পাঠাতুম তাতে সংসার। যাক, সেসব কথা তোমাকে নতুন করে আর কি বলবো। পটলার মা মারা যাবার পর সবাইকে এখানে নিয়ে এলুম। একখানি ঘরে সবাই কোনো রকমে মাথা গুজে পড়ে থাকা, এদিকে নুন আনতে পান্তা ফুরোয়, লোকের কাছে ধার দেনা, অপমানের এক শেষ। পটলাটা যে কবে বড় হলো আর সংসারের হাল ধরল। ভবেন কাকা চুপ করলেন। হিমাদ্রি বলল, পটলা আমাকে অবাক করেছে। ও সবই বলেছে, কেবল চন্দনা মানে ওই চাঁদের কথা। থাক। ভবেন কাকা হাত তুললেন। তার মুখ শক্ত হয়ে উঠল। হিমাদ্রি দেখল সেইমাত্র পটলা ঘরে ঢুকেছে, পেছনে চায়ের কাপ হাতে বউ বাসন্তী। ঘরের মধ্যে বেজার কুলপি, প্রত্যেকের মুখ শক্ত। আবহাওয়া থমথমিয়ে উঠল। ভবেন কাকা হাত নেড়ে বললেন, হিমাদ্রি, ওর নাম করো না বাবা, ওর কথা আমরা কিছু জানি নে, জানতেও চাই নে। হ্যাঁ, তা পটলাও সেই রকমই বলেছে অবশ্য। হিমাদ্রি একটু যেন বিব্রত হলো। পটলা ঘরে ঢুকে বাসন্তীর ঢোকবার পথ ছেড়ে দিয়ে বলল, মিছে বলিনি জামাইবাবু, পচা পাতকো আর নষ্ট হয়ে যাওয়া জিনিসের কথা খেবা মনে রাখে বলো তো? ওর কথা বলো না। বাসন্তী চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, চা খান জামাইবাবু। হিমাদ্রি চায়ের কাপ হাতে নিল। পরিবেশটা হালকা করার জন্য হেসে বলল, তা হ্যাঁ রে পটলা, ছুটির দিনে কি তুই এত বেলায় ঘুম থেকে উঠিস নাকি? জামাইবাবু আর বলো না মাইরি। পটলার সে কি লজ্জা, গোঁফজোড়া যেন ধসে পড়ল। আর চোখে একবার বাসন্তীকে দেখল, তারপর ওর বাবার দিকে তাকালো। বলল, তোমাকে বলেছিলুম না, আজকাল আমার সব মিলিটারি অফিসারদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। প্রত্যেক শনিবার রাতে কারো না কারো বাড়িতে পার্টি থাকে। তা পার্টি মানে তো তুমি ভালোই জানো, তোমার বাড়িতেও তো ওসব লেগে থাকে, ছেলেবেলাতেই তো দেখেছি। তা পার্টি থেকে ফিরতে এত দেরি হয়ে যায়, প্রায় রাত ভোর বলতে পারো। তাই ঘুম থেকে উঠতে একটু বেলা হয় আর কি। এমনিতে তো রোজ 7টায় কারখানার হাজিরা দিতে হয়। বাসন্তী হিমাদ্রির দিকে তাকিয়ে মাথার ঘোমটা একটু টানল। হিমাদ্রির জন্য ঘোমটা নয়, শ্বশুরের জন্য মাথায় ঘোমটা টানতে হয়েছে। হেসে বলল, জামাইবাবু, শালাকে বলুন ওই পাট্টি টাট্টি যেন একটু কম করে। গরিবের ঘরে খোরা রোগ দেখা দিলে তারপর ঘর সামলানোই দায় হবে। পটলার চাটুর্যে ওটি হতে দিচ্ছে না বাবা। পটলার ঘোষণায় এবার আর তেমন জোর নেই, তবে হ্যাঁ, আমি মানি রোগখানা খারাপ। ও হিমাদ্রির দিকে তাকিয়ে এক চোখ বুজে ইশারা করল, বলল, ও সালা আমি ঠিক সামলে নেব। ভবেন কাকা ঠোঁট টিপে হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বেজার কুলপিও। পটলার আত্মসমালোচনায় হিমাদ্রি কৌতুক বোধ করল। বাসন্তীর সঙ্গে একবার চোখাচোখি করে জিজ্ঞেস করল, খুব বেশি খাস নাকি তুই? তা একটু খেয়ে ফেলি জামাইবাবু। পটলার মুখে আবার সেই বেমানান সলজ্জ হাসি। মিলিটারির ব্যাপার তো, মালের দাম সস্তা, বন্ধুরাই বাড়ি পৌঁছে দিয়ে যায়। কিন্তু তখন আর আমি মানুষ থাকি না, বুঝলে, যত হ্যাঁপা পোয়াতে হয় তোমার এই সেলেজটিকে। সেলেজ ঠাকুরন বাসন্তী হেসে বাঁ হাতের বুড়ো আঙুল দেখিয়ে বলল, ওরকম বেশি করলে একদিন সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাব বললুম। বলিস নে মাইরি। পটলা বাসন্তীর দিকে এগিয়ে গেল। বাসন্তীর ডাগর কালো দুই চোখে কপট ত্রাস। তাড়াতাড়ি দরজার দিকে পা বাড়িয়ে বলল, জামাইবাবু বসে আছে, ভুলে গেলে নাকি? পটলা দাঁড়িয়ে পড়ল। বাসন্তী ঘরের বাইরে চলে গেল। হিমাদ্রি হাসছে, দুটিতে জোর বেঁধেছে বেশ ভালো। পটলার তুই সম্বোধনটা অনায়াসেই মুখ দিয়ে বেরিয়ে এসেছে, আপাতত মুখ দিয়ে, আসলে প্রাণ থেকেই। বুঝলে জামাইবাবু, সংসারটা হলো গিয়ে আয়না। পটলা হেসে বলল, যেমনটি দেখাবে ঠিক তেমনটি দেখবে। ওই ক্যাপ্টেন, কর্নেল বন্ধুরা সব শনিবারে ডাকে,
আমি তাদের একদিনও ডাকতে পারি না। শালা একতরফা কিছুই চিরকাল চলে না। কতদিন আর ডাকবে বলো দেখি? আর আমার এমন ট্যাকের জোরে মদ কিনে আমি খাওয়াতেও পারবো না, খেতেও পারবো না। তবে হ্যাঁ, এখন যা চলছে এমনি করেই তো অভ্যেস হয়, সেটা বাবা আমি ভুলিনে। হিমাদ্রি জানে না পটলার এই কথাগুলোর মধ্যে কতটা স্বার্থপরতা আছে। সম্ভবত ওর ঠেকে শেখা বাস্তবতা বোধটাই বেশি আছে। সে বলল, মনে জোর থাকলে ভয় নেই তোর, কিন্তু শোন পটলা, আমি এখান থেকে এখন সিউড়ি যাব। সিউড়ে যাও আর বিলেত যাও, আজ তোমাকে আমি ছাড়ছি না। পটলা বাড়ি মাথায় করে চেঁচিয়ে উঠল। চেয়ার শুদ্ধ হিমাদ্রিকে জড়িয়ে ধরল। পটলার চিৎকারে বাসন্তী ছুটে এলো। হিমাদ্রি যত বোঝাতে যায় পটলা ততই চেঁচায়। বাসন্তী হেসে বাঁচে না। শেষ পর্যন্ত সাব্যস্ত হলো নিদেন দুপুরে খেয়ে তবেই হিমাদ্রি মুক্তি পাবে। বাসন্তী তাড়া দিয়ে বলল, জামাইবাবুকে খাওয়াবে বলছো? কত মাছ মাংস এনে রেখেছো শুনি, শিখির বাজারে থলে দাও। পটলা এক লাফে ঘরের এক পাশে ছিটকে গেল। কোথা থেকে একটা জামা টেনে লুঙ্গির ওপর গায়ে চাপালো। ঘরের বাইরে যেতে যেতে বলল, মোসো জামাইবাবু, আমি যাবো আর আসবো। হিমাদ্রি চেয়ার ছেড়ে উঠে ঘরের দরজায় দাঁড়ালো। দেখল পটলা বাসন্তীর হাত থেকে বাজারের থলে টেনে নিল, তারপর সাইকেল নিয়ে বেরিয়ে গেল। হিমাদ্রি গেল বাগানে। কেবল বড় গাছই নেই, সযত্ন হাতে তৈরি বেলজুইয়ের চারাগুলো মাথা চারা দিয়ে উঠেছে। এক পাশে খানিকটা জমি জুড়ে বাগানে চড়ুইর ঝাঁক ছাপাই ছুটছে। হিমাদ্রি সব দেখছে আর ভাবছে, সামান্যর মধ্যেও পটলা একটি ছোটোখাটো সুখী সংসার গড়ে তুলেছে। ভবেন কাকা, বেজা, কুলপি, বাসন্তী সকলের মুখের দিকে তাকালেই তা বোঝা যায়। দিব্যকান্ত চাটুর্যে একজন সফল মানুষ। কেবল একটা জায়গায় তার অসাফল্যের অন্ধকার, যে অন্ধকারে এই পরিবারের জ্যেষ্ঠ কন্যা চন্দনা চাপা পড়ে আছে। সেখানে সকলের মুখ শক্ত, চোখের দৃষ্টিতে বিতৃষ্ণা। চন্দনার নামোচ্চারণ পর্যন্ত এ পরিবারে নিষিদ্ধ। বাসন্তীর হাতের রান্না আর রান্নার তাগবাগ বেশ পাকা গিন্নির মতো। কচি নিম পাতা, কচি সজনে ডাঁটা, কাঁচকলা দিয়ে শুক্তো রেঁধেছিল চমৎকার। মুগ ডাল আর কুমড়ো ফুলের বড়া, কচি পাঁঠার মাংস। হিমাদ্রি সকলের সঙ্গে শান বাঁধানো রোয়াকে বসে তৃপ্তি করে খেল। খেতে খেতেই বেলা গেল গড়িয়ে। তবু পটলা সহজে ছাড়তে চায় না, কিন্তু না ছেড়ে ওর নিজেরই উপায় ছিল না। বিকেল 4টেয় ওর গানের স্কুলের ছাত্রছাত্রীরা আসবে। জামাইবাবু, তা বড়দির শিক্ষেটা কেমন রপ্ত করেছি একবার দেখে যাবে না? পটলার স্বরে আন্তরিক ব্যগ্রতা। হিমাদ্রি হেসে বলল, রপ্ত যে ভালোই করেছিস সে প্রমাণ পেয়েছি রে। আমাকে আর আটকাস না, সিউড়িতে আমার জরুরি কাজ আছে। সেখানকার লোকজনেরা হয়তো ভাবছেন আমি আর এলাম না। কেন যে তোমরা এত কাজের লোক হয়েছ ছাই বুঝতে পারিনি। পটলা বিমর্ষ হেসে বলল। তারপর বলল, কলকাতা ফেরার পথে যদি টাইম করতে পারো একটু বুড়ি ছুঁয়ে যেও, কিন্তু তুমি এলে একদিন ফ্যাক্টরি কামাই করব। হিমাদ্রি সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। সকলেরই এক কথা, আবার আসতে হবে। হিমাদ্রি হাতের কবজি তুলে ঘড়ি দেখল, 3:30 বাজে। বলল, সময় পেলে নিশ্চয়ই আসবো। তা জামাইবাবু, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। পটলা গাড়ির দরজা খুলে হিমাদ্রির পাশে বসল। বলল, জিটি রোড আর ইলামবাজারের রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে তোমায় চলে আসব। হিমাদ্রি কিঞ্চিত অবাক হলেও হেসে ড্রাইভারকে গাড়ি চালাবার ইশারা করল। গাড়ি জিটি রোডে এসে পড়বার আগেই পটলা হাত তুলে ভিন্ন পথ দেখিয়ে বলল, ভেতরের এই রাস্তাটা ধরে চলো দেখি, তোমাকে ইলামবাজারের রাস্তায় পৌঁছে দেব। হিমাদ্রির অচেনা রাস্তা, ড্রাইভারও চেনে না। পটলার নির্দেশে গাড়ি ঘুরিয়ে চলল। হিমাদ্রি দেখল পটলা 2 হাতের মুঠি কচলাচ্ছে। ওর চোখ সামনের দিকে, মুখ কি শক্ত, গোঁফজোড়া যেন নাটুকে মুখে
আঠা দিয়ে সাঁটা। গাড়ি খানিকটা যাবার পরে রাস্তা বেঁকে গিয়েছে বাঁ দিকে, ডান দিকে মাঠ আর বাবলা গাছ। পটলা বলল, দাঁড়াও এখানে। গাড়ি দাঁড়ালো। হিমাদ্রি পটলার দিকে অবাক জিজ্ঞাসু চোখে তাকালো। পটলা দরজা খুলে গাড়ি থেকে নেমে ডাকল, এসো জামাইবাবু। হিমাদ্রি কোনো কথা না বলে গাড়ি থেকে নামলো। পটলার পিছন পিছন মেঠো পথে নামলো। একটু দূরেই গোটা কয়েক তাল গাছ, তার আশেপাশে 2-3টি খড়ের চাল আর মাটির ঘর। পটলা একটা ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই তেজি মদ্দা কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে এলো। সামনেই রয়েছে একটা সাইকেল রিক্সা। ঘরের ছেঁচতলার ছায়ায় একটা খাটিয়ার ওপরে একজন পুরুষ শুয়েছিল। কালো খরিশের মতো চকচকে গা, পাথরে কোঁদা লম্বা শরীরে জামা নেই, পরনে একটা লুঙ্গি, মাথায় ঝাঁকড়া চুল, যেন একটা ডাকাত শুয়ে আছে। কুকুরের ডাকে লোকটা চোখ মেলে তাকালো। পটলা আর হিমাদ্রিকে দেখেই উঠে বসল। হিমাদ্রিকে দেখে অবাক হলেও পটলাকে বলল, তো তুমি? হ্যাঁ আমি। জামাইবাবুকে আগে বসতে দাও। পটলার গম্ভীর স্বরে একটু যেন হুকুমের সুর। হিমাদ্রি বাধা দেবার আগেই সবল কালো পুরুষটি খাটিয়া ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, বসেন এখানে। দিদি, দিদি কোথায় গেলি রে? পটলা ঘরের অন্যদিকে পা বাড়ালো। সেই মুহূর্তে শিশু কোলে একটি স্ত্রীলোক সামনে এগিয়ে এলো। রং ফর্সা, স্বাস্থ্য ভালো, বয়স 25-26ও হতে পারে। লাল পার খয়েরি ডোরা শাড়ি আর লাল জামা গায়ে, মাথায় ছোট একটি ঘোমটা। হিমাদ্রি এক মুহূর্ত দেখে চমকে উঠল। চন্দনা! পটলার সেই চোয়াল শক্ত অন্ধকার জায়গা। চন্দনা হিমাদ্রিকে দেখে তৎক্ষণাৎ চিনতে পারল না। পটলা চন্দনার কোল থেকে শিশুটিকে নিজের কোলে নিয়ে হেসে বলল, কিরে দিদি, চিনতে পারছিস নে? এ তো জামাইবাবু। আরে ভুলবি তো। চন্দনা নিমেষেই হিমাদ্রির পায়ের কাছে নত হয়ে পড়ল। হিমাদ্রিকে বাধা দেবার কোনো সুযোগ দিল না। প্রণাম করে উঠেই হিমাদ্রির দুহাত ধরে উচ্ছ্বসিত হয়ে বলল, জামাইবাবু, সত্যি তুমি আমার এখানে? হিমাদ্রির চোখে মুখে তখনও বিস্ময়ের ঘোর। বলল, হ্যাঁ রে চাঁদ, সত্যিই আমি। কিন্তু তুই কি সত্যিই সেই চাঁদ? যতবার তোর নাম বলতে গেছি, জামাইবাবু, সে জবাব আমি দেব। পটলা হেসে কোলের শিশুটিকে আদর করে দেখিয়ে বলল, এইটা দিদির ছেলে, মেয়েটি বড়। দিদি সে কোথায় গেল রে? চন্দনা বলল, সে গেছে ওই স্টেশনের কাছে বন্ধুদের সঙ্গে মেলা দেখতে। কিন্তু পটলা, তুই আমার বুকে হাত দিয়ে দেখ পাই, কেমন থকথক করছে। জামাইবাবুকে তুই আমার এখানে নিয়ে এসেছিস? কেন আসবো না বল দেখি? সালা আমার নাম পটলা চাটুর্যে। পটলা হেসে সবল পেশল ঝাঁকড়া চুলকালো পুরুষটিকে দেখিয়ে বলল, জামাইবাবু, এই হলো গিয়ে দিদির বর, মানে আমার ভগ্নিপোত। পানাগড়ের লোকে বলে হিজলে ডাকাত, অবশ্য ছিল তাই, এখন রিক্সা চালায়। হিমাদ্রির চোখে মুখে তখনও সেই বিস্ময়ের ঘোর, ব্যগ্র জিজ্ঞাসা তার মনে। হিজলে ডাকাত নত হয়ে তাকে প্রণাম করল। হিমাদ্রি বলল, থাক থাক। থাকবে কেন? তুমি হলে বর্দির বর। পটলা শিশুটিকে চন্দনার কোলে তুলে দিয়ে বলল, দিদি, ছেলেকে ধর। জামাইবাবুর গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, এখন সিউড়ি যাবে। তুলে দিয়ে আমি এখন বাড়ি চলে যাব। ওই গানের স্কুলের ছাত্রছাত্রীরা আবার এসে বসে থাকবে কি না, পরে তোদের সঙ্গে এসে দেখা করব আমি। চন্দনা ছেলে কোলে ভারী ব্যাকুল চোখে তাকিয়ে রইল। বলল, জামাইবাবু, পারো তো আবার এসো একবার। হিমাদ্রি মাথা ঝাঁকিয়ে হাত তুলে পটলার সঙ্গে মেঠো পথে হেঁটে চলল। তা জামাইবাবু, তোমাকে খুব বমকে দিয়েছি না? পটলা ম্লান হেসে বলল, ভেবেছিলাম তোমাকে আসল কথাটা আর বলবো না, পরে মনে হলো তোমাকে না বললে আর কাকেই বা বলবো। দিদিকে নিয়ে এখন সবার মান নষ্ট, এসব বুঝে আমিও মুখ টিপে থাকি,
তো আমি তো জানি দিদি কিছু দোষ করেনি। হিমাদ্রি কিছু না বলে চলতে চলতে পটলার মুখের দিকে তাকালো। পটলার মুখ আবার শক্ত হয়ে উঠল। বলল, মারা যাবার পর এখানে যখন এলুম তখন দিদির বয়সটা ভাবো, আর বলতে নেই চেহারাটা তো খারাপ কিছু নয়। তখন এই হিজলে না থাকলে দিদিকে ছিঁড়ে টুকরো টুকরো করে খ্যাপা কুত্তারা খেয়ে ফেলতো। বাবার বাঁচাবার ক্ষমতা তো ছিল না, আর আমিও তখন মাথা তুলতে পারিনি। তো দিদি কি করবে বলো দেখি? হিজলের সঙ্গে ঘর ছেড়ে দিদি কি কোনো দোষ করেছে জামাইবাবু? তবু তো ইজ্জত নিয়ে ঘর করছে, রিক্সাওয়ালার বউ, হিজলের বউ। আমার ভদ্রলোক বাবা, ভাই, বোন, বউ কেউ তার নাম নিতে চায় না। না নিক, আমি দিদিকে ছাড়তে পারিনি। জামাইবাবু বলো, কোনো দোষ করেছি আমি, বলো? দোষ? হিমাদ্রির মনে হলো তার গলার কাছে একটা শক্ত কিছু আটকে আছে। সে ভেবেছিল সফল পটলার জীবনে একটা জায়গায় অসফল, অন্ধকারে ঢাকা। কিন্তু ও যে সেই জায়গাটা জীবনের আলোয় এমন আলোকিত করে রেখেছে কে জানত? ওর সবচেয়ে বড় সাফল্য বোধহয় চন্দনাকে নিয়ে ঘরের সকলের সঙ্গে প্রত্যহের ছলনা। হিমাদ্রি পটলার কাঁধে একটা হাত রেখে বলল, পটলা, এর চেয়ে পুণ্যের আর কি আছে বল? পটলা গাড়ির সামনে দাঁড়ালো, হাসছে, কিন্তু চোখ দুটো ভিজে উঠেছে। হিমাদ্রিকে প্রণাম করার জন্য নত হলো। হিমাদ্রি ওকে দু হাতে ধরল। ও বলল, জামাইবাবু আবার এসো, কিন্তু কিন্তু দেখো বাবা, তোমার আর আমার দুজনের কথা এসব কারুক্ষে যেন বলো না। শুনছিলেন সমরেশ বসুর গল্প সফল অসফল। আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।